জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আকাশ থেকে নেমে আসতে পারে মৃত্যু। দুবাই হোক বা দোহা, আজ পুরো মধ্যপ্রাচ্যে কেউই নিরাপদ নয়। আপনি সামরিক সদস্য হন বা সাধারণ নাগরিক, কোনো পার্থক্য নেই। আর এই আতঙ্কের পরিস্থিতি কতদিন চলবে তাও কেউ জানে না। একদিকে আছে ইরান, আপনারা জানেন যে দেশটা সদ্য তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমিনিকে হারিয়েছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের 40 জনের বেশি কমান্ডার এবং শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে ইরানের নেতৃত্ব কাঠামোকে পুরোপুরি ভেঙে ফেলেছে। এমনিতেই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী আগেই কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তাই আহত ইরান এখন শেষ কামড় দিতে নেমেছে। আর তাই তারা কোনো নিয়ম মানছে না, কোনো রুলস অব এনগেজমেন্ট বা রেড লাইন নেই তাদের। নিরাপরাধ মানুষের ওপরে মিসাইল লেগে দিচ্ছে, হোটেল, এয়ারপোর্ট, এমনকি স্কুলের ওপরেও বোমা ফেলছে ইরান। অবশ্য যুক্তরাষ্ট্র তাদের 2টি ক্যারিয়ার স্ট্রাইকার গ্রুপ, B-2 স্টেলথ বোমারু বিমান, পারমাণবিক সাবমেরিন এবং মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ডজন খানেক ঘাঁটি থেকে একের পর এক ইরানের ওপরে হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েলও সর্বশক্তি দিয়ে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে। উন্নত গোয়েন্দা তৎপরতা, গোপন অভিযানের মাধ্যমে তারা ইরানের নেতৃত্বকে কার্যত ছত্রভঙ্গ করে দিয়েছে। কিন্তু তবুও ইরান আত্মসমর্পণ করতে রাজি নয়, তারা শেষ কামড় দিতে চাইছে। যদিও তাদের দেশের অভ্যন্তরেই বহু মানুষ বর্তমান শাসনকেই সমর্থন করে না। বছরের পর বছর একনায়কতন্ত্রের চাপে জনগণ ক্লান্ত, বিদ্রোহ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। তা সত্ত্বেও গত দুদিন মধ্যপ্রাচ্য জুড়ে যে ধ্বংসযজ্ঞ ইরান চালাচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে তারা আত্মসমর্পণের মানসিকতায় আছে। পতন নিশ্চিত জেনেও বাধ্য ইরান এখন মধ্যপ্রাচ্যের সব কটা দেশের বিরুদ্ধে একা লড়াই করতে নেমেছে। একযোগে বিভিন্ন স্থানে তারা এলোপাথারি হামলা চালাচ্ছে, এলোপাথারি ক্ষেপণাস্ত্র ছুটছে। না রাশিয়া না চীন বিশ্বমঞ্চে তাদের পাশে কেউ দাঁড়াতে আসছে না। তারপরেও কোণঠাসা ইরান একাই যদিও লড়াই চালিয়ে যাচ্ছে। তাই প্রশ্ন হলো, কিভাবে, কোন অদৃশ্য শক্তি বলে ইরান একা লড়ে যাচ্ছে? আর বিশ্বের বৃহত্তম শক্তির বিরুদ্ধে তারা কতদিনই বা টিকে থাকতে পারবে? এই যুদ্ধে তাদের শেষ পরিণতিই বা কী হবে? একইভাবে উল্টো দিকে আরও একটা প্রশ্ন উঠছে, যদিও এটা কি ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য প্রমাণিত হবে নাকি সবচেয়ে বড় ভুল? সবটাই বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা গভীর এবং অনেকগুলো স্তরে বিন্যস্ত। এখন অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সবকটা সেনা বেচে এলোপাথারি হামলা শুরু করেছে। এই ভিডিওটা রেকর্ড করার সময়ও ইসরায়েলে কিন্তু লাগাতার এলোপাথারি ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। অন্যদিকে গালফ অঞ্চলে বাহরিনের মার্কিন নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের হোটেল এবং বিমানবন্দরের সাধারণ নাগরিকদেরকেও লক্ষ্যবস্তু করছে ইরানি মিসাইলগুলো। শুধু তাই নয়, ওমানের দুকম বাণিজ্যিক বন্দরও ইরানি হামলার শিকার হয়েছে। কুয়েতের মার্কিন দূতাবাস এবং কুয়েতের একটা স্কুলের ওপরেও ইরানের বোমা আশ্রে পড়েছে। সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার খবর মিলেছে। এমনকি বুর্জ খলিফা পর্যন্ত ইরানের মিসাইল আক্রমণের শিকার হয়েছে বলে শোনা যাচ্ছে। তাছাড়া হরমুজ প্রণালীতে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস 3টি মার্কিন এবং একটা ব্রিটিশ তেলবাহী জাহাজের ওপরে হামলা চালিয়ে তেলের সরবরাহকে ব্যাহত করেছে। বিশেষজ্ঞরা বলছে, মার্কিনী এবং ইসরায়েলি হামলার প্রতিরোধ হিসাবে ইরান একটা ত্রিমুখী সামরিক কৌশল নিয়ে এগোচ্ছে। ইরানের প্রথম লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে মার্কিনী মিলিটারি স্ট্রাকচারকে যতটা সম্ভব ধ্বংস করার চেষ্টা করা। ইরান এখন এই জন্যেই সরাসরি মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোতে আঘাত হানার জরপরনাই চেষ্টা করে যাচ্ছে। সেই কারণে আমেরিকার সবকটা সামরিক বেস যেমন বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সবই ইরানি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবে শুধু তাই নয়, ইরান অবশ্য হুমকিও দিয়ে রেখেছে যে যে দেশই আমেরিকার পক্ষ নেবে তাকেও তারা ছাড়বে না। যুক্তরাজ্য প্রকাশ্যে আমেরিকার পাশে দাঁড়ানোর কথা বলেছিল, ফলে সাইপ্রাসে ইউকের সেনাবেসে ইরান মিসাইল দেগে দিয়েছে। আশা করি ইরানের প্রথম লক্ষ্যটা কি বুঝিয়ে বলতে পারলাম। এবার দ্বিতীয় লক্ষ্যটা কি? ইরানের দ্বিতীয় লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য থেকে তেলের সাপ্লাই লাইনটা
লাইনটাকে কেটে দেওয়া। আপনারা জানেন ইরানের পাশে অবস্থিত এই হরমুজ প্রণালী, মানচিত্র দেখতে পাচ্ছেন, এই হরমুজ প্রণালীর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের সবকটা দেশ থেকে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহিত হয়। হরমুজ প্রণালীকে এই জন্যই বলা হয় বিশ্বের জ্বালানির লাইফ লাইন। তাই প্রথম দিন থেকেই ইরান এই হরমুজ প্রণালী ব্লক করতে শুরু করেছে, আর এখন তারা আবার তেলের ট্যাঙ্কারগুলোর ওপরেও হামলা চালাচ্ছে। ফলে বড় শিপিং কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলকে স্থগিত করে দিয়েছে, কারণ কোনো জাহাজ এখন ডুবে গেলে এখনই বীমা পাওয়াটা কঠিন হয়ে পড়তে পারে। এর ফলে এখন হরমুজ প্রণালীর কাছে জাহাজের লাইন পড়ে আছে, কিন্তু চলাচল প্রায় শূন্যে নেমে এসেছে। এর প্রভাব কি হবে? তেল সরবরাহ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি অনিবার্যভাবেই হবে। এশীয় বাজারে এখনই মার্কিন ক্রুড অয়েল $75 গিয়ে কিন্তু পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে এবং বিশ্ব শেয়ার বাজারে। মানে মরিয়া ইরান এখন বিশ্বের অর্থনীতিকে চাপে ফেলতে চাইছে আর কি। আর ইরানের তৃতীয় কৌশল হলো আন্তর্জাতিক মনোযোগকে নিজেদের দিকে টেনে আনা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা। এটি সবচেয়ে বিতর্কিত একটা কৌশল। এতে জনপ্রিয়তা কমতে পারে, বিশ্বমত ইরানের বিরুদ্ধেও চলে যেতে পারে, এবং সেটাই হয়তো হবে। কেন বলছি কথা? কারণ ইরান যে শুধু মার্কিন ঘাঁটিগুলোতেই আঘাত করছে এমন কিন্তু নয়। তারা দুবাইয়ের হোটেল, বিমানবন্দর, ওমানের বাণিজ্যিক বন্দর, এমনকি সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি পরিকাঠামো, এমনকি স্কুল, হসপিটালগুলোতে পর্যন্ত হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে এটা ইরানের উন্মাদনা, এটা ইরানের পাগলামো। যদিও মরিয়া ইরানের কাছে এটা একটা চাপ সৃষ্টি করার কৌশল। দুবাইয়ের মতো নিরাপদ এবং ব্যবসা বান্ধব জায়গায় হামলা হলে সেখানে বিনিয়োগ, ব্যবসা এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর আমেরিকার এই মিত্র দেশগুলো তখন আমেরিকার কাছেই চাপ সৃষ্টি করে বলবে যে এখনই যুদ্ধ বন্ধ না হলে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। কারণ অঞ্চলটি যদি অশান্ত থাকে তাহলে বিনিয়োগকারীরা আসবে না, আর সেই চাপের ফলে আমেরিকা হয়তো যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলটা আসলে উল্টো ফলও দিতে পারে, অর্থাৎ এটা ব্যাকফায়ার করারও কিন্তু ঝুঁকি রয়েছে। কারণ উপসাগরীয় দেশগুলোতে যদি বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যায়, মানে সাধারণ নাগরিকরা বেশি করে মরতে থাকে, তাহলে আগামী বছরগুলোতে ওই দেশগুলো আরও বেশি করে যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকে পড়বে এবং ইরানের বিরুদ্ধে গিয়ে কিন্তু অবস্থান নেবে। কিন্তু কথা হচ্ছে বর্তমানে ইরান এমন প্রতিশোধের আগুনে ফুঁসছে যে মরিয়া ইরান আগামীকালের কথা ভাবছেই না। প্রতিশোধের আবেগে তারা কার্যত অন্ধ হয়ে রয়েছে। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যে ইরান এখন কোন 3টি কৌশল নিয়ে এগোচ্ছে। এবার আসি আলোচনার দ্বিতীয় অংশে। প্রশ্ন হলো ইরান এত কিছু কিভাবে করতে পারছে? প্রথম দিনেই এতখানি মার খাওয়ার পরে, এতটা ধ্বংসলীলা সহ্য করার পরে, নেতৃত্বকে হারিয়ে ফেলে ইরান কিভাবে এখনও যুদ্ধ চালিয়ে যেতে পারছে? আসলে 1 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা টুইট থেকে এর কিছুটা আভাস বা উত্তর পাওয়া যায়। এই টুইটে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়, যত বোমা আছে, যত বোমা ফেলতে পারো ফেলো, আমাদের কাছে ডিসেন্ট্রালাইজড মোজাইক সিস্টেম বা বিকেন্দ্রীভূত মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি সক্রিয় রয়েছে। এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে কি এই ডিসেন্ট্রালাইজড মোজাইক সিস্টেম, এর অর্থ কি, আর কিভাবে এই মোজাইক সিস্টেম ইরানকে এই অবস্থাতেও যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আসলে মোজাইকের মানে হলো একটা বড় টাইলস, যেটা অনেকগুলো ছোট ছোট টাইলসের সমষ্টি। মানে ইরানের মিলিটারি স্ট্রাকচারে কোনো একক কেন্দ্রীয় কমান্ড কাঠামো কিন্তু নেই। পুরো দেশটিকে 31টি স্বায়ত্তশাসিত ইউনিটে ভাগ করা হয়েছে, কারণ ইরানে মূলত 31টি প্রদেশ রয়েছে। প্রতিটা প্রদেশে আলাদা আলাদা অস্ত্র তৈরির কারখানা রয়েছে, আলাদা আলাদা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্টেশন রয়েছে। এই প্রদেশগুলো গেরিলা ধাঁচের অভিযানে স্বাধীনভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। তাদের কাজ হলো যদি কখনো তেহরান ফল করে, তখন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই যতদিন সম্ভব যুদ্ধকে টেনে নিয়ে যাওয়া। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও দেশ আত্মসমর্পণ করবে না, কারণ নিম্ন স্তরের কমান্ডোদের আগে থেকেই স্বাধীনভাবে পদক্ষেপ করার অনুমতি দিয়ে রাখা হয়েছে। আর এর ফলেই তারা এখনও মরিয়া হয়ে প্রতিরোধ চালিয়ে যেতে পারছে।
তাছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে যুদ্ধ শুরুর আগে চীন থেকে প্রচুর সংখ্যক ব্যালিস্টিক মিসাইল আমদানি করে রেখেছিল ইরান। সেই অর্থে বর্তমানে ইরানের কাছে একটা মিসাইলের ভান্ডার কিন্তু রয়েছে। অতএব সব মিলিয়ে আজকের এই অবস্থায় এখনই যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ রকমের কম। তবে আমাদেরকে দেখতে হবে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার কবে ফুরায়, আর ইরানের পাশে রাশিয়া বা চীন এসে দাঁড়ায় কিনা। তবে আরও একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। এখন ইসরায়েল এবং আমেরিকা যদি লাগাতার মিসাইল আক্রমণ করে এবং ইরানের 31টা প্রদেশের সেনাঘাঁটি এবং মিসাইল স্টেশনকে ধ্বংস করে দেয়, সেক্ষেত্রে ইরানের হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে এখনও যেহেতু এই ঘটনাটা ঘটেনি, তাই যুদ্ধ এখনও জারি আছে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে ইরান খুব দ্রুত আত্মসমর্পণে বাধ্য হবে, কিন্তু ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি স্পষ্ট জানিয়েছে যে কোনো আলোচনা, কোনো সমঝোতার প্রশ্নই ওঠে না। মানে যদি ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেও সমঝোতা বা যুদ্ধবিরতি চায়ও, তেহরান তাতে রাজি হবে না। কেন? কারণ এখন যুদ্ধবিরতি হলে মনে হবে ইরান পরাজয় স্বীকার করে নিয়েছে। ট্রাম্প অবশ্য এটাকে বিজয় হিসেবেই তুলে ধরবে। সেই কারণেই তেহরান বলছে যে এখনই কোনো যুদ্ধবিরতি নয়। তাই এখন প্রশ্ন হলো, এই সংঘাতের শেষ কোথায়? এখন যদি রাশিয়া চীন ইরানের পাশে এসে দাঁড়ায়, যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং আমেরিকা তার স্থল বাহিনীকে আনতে বাধ্য হয়, তবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটা আফগানিস্তানে পরিণত হবে কি না, সেটাও এখন লাখ টাকার প্রশ্ন।